আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দেব সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ। আরও জানিয়ে দেব শেখ হাসিনা সহ রেহেনা পরিবারের ৩ মামলায় আরও ২২ জনের সাক্ষ্য গ্রহণ। রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ কখন করবে জানালো ইসি। সর্বশেষ জানিয়ে দেব ১৩ই নভেম্বরকে ঘিরে উত্তেজনা কি হতে যাচ্ছে বলল গোয়েন্দা পুলিশ ও র্যাব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বলেন আসিফ মাহমুদ। ঢাকার কোন আসন থেকে সংসদ স্বতন্ত্র প্রার্থী হিসাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লড়তে চান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া। তিনি বলেন, কবে নাগাদ পদত্যাগ করব সেটা সরকারের উপপর্যায়ের সিদ্ধান্তের উপর অনেকটা নির্ভর করছে। আলোচনা করে এ বিষয়ে দ্রুতই জানাবো। রোববার বিকেলে রাজধানীর গ্রিন রোডের এলাকায় ১০ আসনভুক্ত ধানমন্ডি থানা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের উপস্থিত হয়ে ভোটার হওয়ার আবেদন করেন আসিফ মাহমুদ। পরে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত, সেই জায়গা থেকে নিজের ভোটারও ঢাকায় নিয়ে আসা, কারণ ভোটটা যাতে অপচয় না হয়। আমি যদি ভোটার হয়েছি আগেই, কিন্তু কোনো নির্বাচনে ভোট দিতে পারিনি। আমি ভোটার হওয়ার পর দুটো নির্বাচন হয়েছে ১৮ ও ২০২৪ সালে, সে সময় কেউ ভোট দিতে পারেনি। নির্বাচন যাতে ভোট দিতে পারি সেইটাই নিশ্চিত করলাম। নির্বাচন কোথা থেকে করব এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ঢাকা থেকেই করব ইনশাল্লাহ। কোন দলে যোগ দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, এখন পর্যন্ত পরিকল্পনা স্বতন্ত্র নির্বাচন করার, তারপর দেখা যাক কি হয়। বিএনপি যেসব আসনে প্রার্থী ঘোষণা করেনি সেগুলোর মধ্যে ঢাকা ১০ আসন রয়েছে। বিষয়টি উল্লেখ করে একজন সাংবাদিক আসিফ মাহমুদের কাছে জানতে চান এটি তার জন্য ফাঁকা রয়েছে কিনা, তার এই সঙ্গে বিএনপির কোনো আলোচনা চলছে কিনা। জবাবে তিনি বলেন, আমার কারোর সঙ্গে কোনো ধরনের আলোচনা হয়নি। কোনো রাজনৈতিক দল কোনো আসন ফাঁকা রাখলো কি না রাখলো সেটা আমার জানার বিষয় নয়। আমার সিদ্ধান্ত ব্যক্তিগতভাবে একইভাবে নেব। এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ জানান, সরকার থেকে পদত্যাগ করার পর ধানমন্ডির এলাকার পরিকল্পনা করছে, সেই জায়গা থেকে এই এলাকার ভোটার হচ্ছেন, যাতে ভোটটা অপচয় না হয়। সরকারের উপদেষ্টা পরিষদের পদ থেকে জনতার কাতারে আসবেন এমন এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলে, নিশ্চিতভাবে বলছি যে আমি নির্বাচন করব। কবে নাগাদ পদত্যাগ করব এটা আপনারা জানেন। সরকারের উপপর্যায়ের সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করছে। আলোচনা করে দ্রুত আপনাদের সে বিষয়ে জানাবো। জুলাই সনদ বাস্তবায়ন ও জনগণের গণভোট করতে হবে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর ভিন্ন মতের কারণে সৃষ্টির পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের উপদেষ্টায় আসিফকে প্রশ্ন করেন। জবাবে তিনি বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। সরকারের রাজনৈতিক দলগুলোকে আলোচনা করার জন্য সময় নিচ্ছে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ফিডব্যাক মতামত চাওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেওয়ার পরে যা বলা যাবে, এখন কিছু বলা যায় না। শেখ হাসিনা সহ রেহেনা পরিবারের ৩ মামলায় আরও ২২ জনের সাক্ষ্য গ্রহণ। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহেনা সহ ৫ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে রাজনীতি ক্ষমতাচ্যুতের নতুন শহর প্রকল্পের ৩০ কাঠামো সরকারি প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দুদকের মামলা করার আরও ২২ জনের সাক্ষ্য দিয়েছেন। মামলাগুলোর আরও অভিযুক্ত রয়েছেন শেখ রেহেনার মেয়ে টিউলিপ রেজওয়ান সিদ্দিক, আজমির সিদ্দিকের ছেলে রাউদান মুজিব সিদ্দিক। রোববার ৯ নভেম্বর ঢাকা বিশেষ জজ ৪-এর বিচারপতি রবিউল আলমের আদালতে তারা সাক্ষ্য দেন। এর মধ্যে শেখ রেহেনা ও শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন ৮ জন। আজমিনা শিকদার ও শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে দায়ের করার মামলায় সাক্ষ্য দিয়েছেন ৭ জন। এদিকে রজওয়ান মুজিব সিদ্দিক ও শেখ হাসিনা সহ ১৮ জনের বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ৭ জন। আদালতের পেশকার বলার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে শেখ হাসিনা এবং শেখ রেহেনার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে পূর্বচল নতুন শহর প্রকল্পের ১০ কাঠা প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে গত ১৩ই জানুয়ারি মামলার দায়ের করেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। মামলাটি টিউলিপ রেজওয়ান সিদ্দিক ও শেখ হাসিনা সহ ১৫ জনকে আসামি করা হয়। মামলাটির তদন্ত শেষে গত ১০ই মার্চ আরও ২ আসামি সহ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দাখিল করেন তদন্তকালীন কর্মকর্তা আরফান জান্নাত কেয়া। এ মামলায় অন্য আসামিরা হলেন জাতীয় গৃহহীন ও গিনতপূর্ণ গণতন্ত্রের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল্লাহ ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পূর্বী গেলদার, অতিরিক্ত সচিব আলী উল্লাহ সচিব এবং কাজী ইয়াসিন উদ্দিন, এছাড়াও অন্যান্য আরও অনেকেই। একইভাবে আজমিন সিদ্দিক ১০ কাঠা প্লট বরাদ্দ নেন। তার বিরুদ্ধে একই অভিযোগে ১৩ই জানুয়ারি মামলা করা দুদকের সহকারী পরিচালক আরফানাত জান্নাত কেয়া। মামলাটি টিউলিপ ও শেখ হাসিনা সহ ১৬ জনকে আসামি করা হয়। তদন্ত শেষে ১০ই মার্চ আরও ২ আসামি সহ মোট ১৮ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দখল করেছে আরফান জান্নাত কেয়া।
রাজনৈতিক দলের সঙ্গে কখন সংলাপ করবেন জানালো ইসি। প্রার্থী ও রাজনৈতিক দলের চূড়ান্ত আচরণ বিধিমালা গ্যাজেটের আকারে প্রকাশিত হওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের সময় নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ। রোববার 9 নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সংলাপের ব্যাপারে আমরা অপেক্ষায় রয়েছি। প্রার্থী এবং রাজনৈতিক দলের আচরণ বিধিমালা গেজেট পেলেই সংলাপের সময় ঠিক করে নেব। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ইতিমধ্যে আচরণ বিধির চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। কমিশন চায় সব রাজনৈতিক দলের মতামত নিয়ে নির্বাচনী প্রতিক্রিয়ায় আরও স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে হবে। গ্যাজেট প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সংলাপ শুরু হবে। ইসি সচিবালয়ের পরিচালক জনসংযোগ ও তথ্য আদান প্রদানকারী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন মল্লিক বলেন, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের বিষয়ে একটি খসড়ার তারিখ নির্ধারণ করা হয়েছে, তবে সেটিতে এখনো চূড়ান্ত নয়। কমিশনার বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করছে, চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। নির্বাচন কমিশন এর মধ্যেই বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। তিনি জানান, গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারীর নেতৃত্ব, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে কমিশনের ফলশ্রুত আলোচনা হয়েছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রতিক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইসি সচিব আরও বলেন, নির্বাচন কমিশন চায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক এবং জনগণের আস্থা অর্জনকারী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। এই জন্য কমিশন সংলাপের একটি কার্যকর প্ল্যাটফর্মের হিসাবে বিবেচনা করা রয়েছে। 13 নভেম্বর ঘিরে উত্তেজনা, কি বলছে গোয়েন্দা পুলিশ ও র্যাব? ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধীর অপরাধের মামলার রায়ের ঘোষণা সম্ভাব্য তারিখ 13 নভেম্বর কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে উত্তেজনা বিরাজ করছে। ফ্যাসিবাদের পক্ষ থেকে আন্দোলন ও ব্লকটেড হুমকির দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নানা ধরনের গুজব ও অপপ্রচার, যার মাধ্যমে রয়েছে সমাজতান্ত্রিক ও গণসমাজের ঘটিকা বিশৃঙ্খলা সৃষ্টি, লকডাউনের গুজব এবং গুরুত্বপূর্ণ স্থাপনের হামলার আশঙ্কা এবং যানবাহনের অগ্নিসংযোগের প্রচার। এর পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্য দপ্তর বলেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে প্রয়োজনীয় নজরদারি ও আগাম তথ্যের ভিত্তিতে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে। রাজধানী সহ সারা দেশের চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশি কার্যক্রমে জোরদারের নির্দেশ দিয়েছে পুলিশের অতিরিক্ত আইপিজি খন্দকার রফিকুল। এদিকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পুরো কৌশল বাদ দিয়ে এবার তারা নতুন কিছু করতে চায়। খন্দকার রফিকুল বলেন, 13 নভেম্বরকে ঘিরে কোনো দল বা গোষ্ঠী বিশেষ কিছু ঘটাবে বলে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রচারণা চলছে। এসব প্রচারণাকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিয়েছি। তিনি আরো বলেন, পরাজিত রাজনৈতিক শক্তি অতীতে যেভাবে বিভ্রান্তি তৈরি সৃষ্টি করেছে, এবারও তেমন কিছু করার চেষ্টা করছে। আমরা বিষয়টি হালকাভাবে নিচ্ছি না। পুলিশ শক্ত অবস্থাতে রয়েছেন। রাজধানী সহ সারা দেশে চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি তল্লাশির কার্যক্রম জোরদারের নির্দেশ রয়েছে। চলমান অভিযান 10 নভেম্বর থেকে বেশি জোরালো হবে বলেও জানান তিনি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি বাড়িয়েছি। যেখান থেকে যে ধরনের তথ্য পাচ্ছি সব ধরনের তথ্যই গুরুত্ব দিচ্ছি। বিভিন্ন মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বিশেষ করে ইতিমধ্যে বেশ কিছু দলীয় কর্মীকে গ্রেপ্তার করেছি।